বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পর ক্ষমতায় কে আসবে তা বড় বিষয় নয়, তবে নির্বাচনের আকাঙ্ক্ষাকে জোর করে বিতর্কিত করার চেষ্টা করলে জনগণ আবার তার অধিকার হারাবে, আবারও অন্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। ১৯৬৯-এর ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। তারই আত্মত্যাগ স্বৈরশাসন বিরোধী চলমান আন্দোলনকে আরও বেগবান করে। পরবর্তীতে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের। জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ৯০-এর গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তৎকালীন ছাত্র এবং যুব নেতারা। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। প্রধান অতিথির বক্তব্যে আগামী নির্বাচন কেন দ্রুত প্রয়োজন তার যৌক্তিকতা তুলে ধরেন বিএনপি মহাসচিব। নির্বাচন যেটা থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। ন্যূনতম বিষয়গুলোতে জাতীয় ঐক্যমতের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, কোনোভাবেই ২৪-এর শহীদের আকাঙ্ক্ষা বৃথা যেতে দেয়া যাবে না। আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে, কোনো রকম রদবদল হয়নি। জাতীয় প্রেসক্লাবের অপর এক হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় তার জীবন ও কর্ম তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেসক্লাবের বাইরে অপর এক কর্মসূচিতে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। গণতন্ত্র কিংবা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেল ৫:৪টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিক এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকে শুরু হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। ২০২৫-এর শেষে অথবা ২০২৬ সালে প্রথমার্ধে প্রভাবমুক্ত, সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন জাতিকে উপহার দিতে চান বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। এ সময় তিনি আরও বলেন, কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই। সকালে পটুয়াখালীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় ইসি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে হবে। আমি বিশ্বাস করি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কর্তৃক ঘোষিত সময়ে, অর্থাৎ ২০২৫ সনের ডিসেম্বর অথবা ২০২৬ সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পেলেন ১৭৮ বিডিআর সদস্য। তাদের পেয়ে কারা ফটকের সামনে আবেগাপ্লুত স্বজনরা। দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন। একই সঙ্গে অবিলম্বে বিডিআর নির্দোষ বাকি সদস্যদের মুক্তি এবং এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের বিস্তারিত রিপোর্ট। কখন কারাগার থেকে বের হবে প্রিয়জন, সেই অপেক্ষায় স্বজনেরা। কারো হাতে ফুল, কারো হাতে মালা। প্রিয়জনকে ফুল দিয়ে বরণ করে নিতে অপেক্ষায় বয়স্কদের সাথে শিশুরা। অনেকেই জন্মের পর প্রথম দেখবে দাদা নানাকে,
আবার কাউকে 3 মাস বয়সী রেখে বাবা কারাবরণ করায় এক প্রকার এতিমের মতো কেটেছে দীর্ঘ প্রায় 16 বছর। কষ্টের দিনকাল গেছে, এখন বাবাকে পাবো, অনেক খুশি। সন্তানের বাবা ছাড়া, একটা ওয়াইফের হাজবেন্ড ছাড়া মানে একাকিত্ব জীবন খুবই কষ্টের। কিন্তু কখনো একসাথে বসে ভাত খেতে পারতাম না, যেটা আজকে পারি। ভালোই ফ্যামিলি সহকারে এতদিন পরে ফিরে পাইছে। যে করতে এটা মনে কিছু পোষানোর মতো না, খুব ভালো লাগতেছে। একটা ভাই ছিল না কাছে, খুব মানে একটা কোনা ভাঙা ভাঙা এরকম ছিল। আগে ছাড়া খুব আমরা কষ্টের মধ্যে ছিলাম। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে একজন আমাদেরকে ছাড়া জেলখানার মধ্যে আছে। দীর্ঘ 16 বছর কারাবন্দী বিডিআর সদস্যরা স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিডিআর হত্যাকাণ্ডের মামলায় নির্দোষ প্রমাণ হলেও বিস্ফোরক মামলায় 16 বছর কারাবাসের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান 178 জন বিডিআর সদস্য। মুক্ত জীবনে কারাগারে কাটানো বন্দী জীবনের বিবরণ দেয় নিরপরাধ মুক্তি পাওয়া সদস্যরা। আমরা কারাগারে দীর্ঘদিন ছিলাম, খালাস পাইও মামলা আমরা বাইরেতে পারি নাই। আমাদের মতো আরো যে সমস্ত ভাইয়েরা কারাগারে আছে, আমরা প্রত্যেকটি বাইরে মুক্তি চাই। আমি এখন কিছু বলতে পারছি, আমার ভাঙা নাই। এইভাবে আমি কোনোদিন ছুঁয়ে দেখিনি বাচ্চাকে। আমাদের দেশপ্রেমী অফিসার শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহ দরবারে হাজারো শুকরিয়া। এ সময় তারা ধন্যবাদ জানান অভ্যুত্থানকারী ছাত্র জনতা ও অন্তর্বর্তী সরকারকে। দাবি রাখেন সব নিরপরাধ বন্দীদের মুক্তির। পূর্ণবহাল চান চাকরি আর অবসরপ্রাপ্তরা চান পেনশন সুবিধা এবং সম্মানজনক অবসর। আমাদের সকল কার্যক্রম যাতে আইনি সুবিধা পায়, সেজন্য দেশবাসীর কাছে আকুল লাগাতে হবে। 18,500-র উপরে বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের জন্য চাকরিতে পুনর্বহাল করা হয়। সরকার যদি আমাদের প্রতি, এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে, আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে 41 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 137 জন বিডিআর সদস্য মুক্তি পান। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ড সফর থেকে ভালো কিছু রেজাল্ট আসবে বলে মনে করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, যাদের সাথে পর্যায়ক্রমে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার। বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং সেই পরিবেশ তৈরি হয়েছে বলে কোম্পানিগুলোকে আশ্বাস দেওয়া হচ্ছে বলে জানান প্রেস সচিব। এস এম আরিফের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বিভিন্ন সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে আলোচনা হয়েছে ডক্টর ইউনূসের। এছাড়া আলোচনা চলছে বড় বড় বেসরকারি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। বৈঠক হয় দুবাই কেন্দ্রিক গ্লোবাল লজিস্টিক প্রোভাইডার কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইমান, মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডের সাথে। এই সম্মেলন ও সফর থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সম্মেলনে অংশ নেয়া বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, তাদের সিইওরা প্রফেসর ইউনূসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চাবেন। আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেসের সেই ক্লাইমেটটা তৈরি হয়েছে। বিজনেস করার যে কন্ডিশনগুলো, সেগুলো যতটা সহজ করা যায় সেগুলো সহজ করা হচ্ছে। চিটাং পোর্টের সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক ও চায়নার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ইউএস এর, জার্মান, টার্কিশ, চাইনিজ এদের ইনভেস্টরকে ইনভাইট করছেন বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য। মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে যে ইয়াং যে পপুলেশন, তাদেরকে দিয়ে তারা বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার এক্সপোর্ট হাব। তো আশা করছি যে এটার থেকে ভালো কিছু আমরা রেজাল্ট পাবো। এস এম আরিফ, মাই টিভি। সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে শহীদ M.R. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। অভিষিক্ত হয়ে সেনাপ্রধান ওয়াকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও চলমান প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন
প্রদান করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। আমি আশা করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বর সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। দর্শকের পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের প্রবেশমুখে নিয়ম বহির্ভূত কাঁচা পাকা স্থাপনা গড়ে ওঠার কারণে দিন দিন ব্যাহত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। শুধু তাই নয়, নগরীর হাসপাতালের আশপাশে ফুটপাত এখনও হকারদের দখলে থাকায় নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন চিকিৎসা সেবা নিতে আসা মানুষ। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। কে শোনে কার কথা, যখন যে তখন সে, এটি যেন এখন নিয়মে পরিণত হয়ে উঠেছে রাজধানীর ফুটপাত দখলের ক্ষেত্রে। আর তাই তো সময় পরিবর্তন হলেও নগরীর চিরচেনা ফুটপাতের এই চিত্র যেন দেখা দিল ঠিক আগের নিয়মেই। নগরীর ফুটপাত দখলের এই চিত্রটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের প্রবেশমুখের দৃশ্য। হাসপাতালের দেয়াল ঘেঁষে ফুটপাতে গড়ে ওঠায় এসব কাঁচা পাকা স্থাপনা বসানোর ফলে এসব স্থানে ধাক্কাধাক্কি যেন সবার নিত্যদিনের সঙ্গী। এখানেই শেষ নয়, চিকিৎসা সেবা কেন্দ্রের আশপাশ জুড়ে হকারদের দৌরত্ব থেমে নেই নগরীর মানসিক ও শিশু হাসপাতাল প্রাঙ্গণেও। শুধু তাই নয়, ফুটপাত দখলে রাখার ভয়াবহ এই একই চিত্রটি জাতীয় অর্থোপেডিক হাসপাতালের অভিমুখেও। এ ব্যাপারে হাসপাতালের একজন নিরাপত্তা প্রহরী জানান, ফুটপাত দখলের এই চিত্র নতুন নয়। এখানে 2 মাস হয়ে আসি, দেখতেছি এরকমই আছে আর কি। আগের নিয়মে চলতেছে ঠিক আছে, কিন্তু আমি বুঝতেছি না যে এরা কারা বা কিভাবে এটা এখানে আছে। হাসপাতালের সামনে কেউ পেটের দায়ে বসলেও কেউ আবার দীর্ঘ 17 বছর ধরেই নাগরিক সেবা প্রদানের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন ফুটপাতের ব্যবসা। আমি আসছি আমার চাচার মাধ্যমে। এটা আমরা পেটের দায়ে করতে হচ্ছে, আমরা গরিব মানুষ, নিরহ মানুষ, কোথায় যাব বলেন। নগরীর হাসপাতালের সামনে থেকে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদের স্থায়ী সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুম আলম সিদ্দিক। আমি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আমরা নির্দেশ দিব যে সে এই স্পটগুলোকে সরজমিন পরিদর্শন করে সে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর এদিকে সাধারণ মানুষের অভিযোগ, হাসপাতালের প্রবেশদ্বারে ভ্রাম্যমাণ দোকান বসানোর ফলে তাদের প্রতিনিয়তই পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। যেভাবে অবৈধভাবে দোকানপাট গড়ে তুলছে, এজন্য আমরা রোগী নিয়ে আসলে আমরা ভিতরে ঢুকতে অনেক কষ্ট হচ্ছে। এগুলো আমরা বাইরে থাকি, বাইরের রাষ্ট্রে এরকম আমরা দেখি না। ম্যাক্সিমাম হাসপাতালের সামনে যে ভ্রাম্যমাণ দোকানগুলো আছে, রোগী আনা নেওয়া এটা সমস্যা হয়। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের অভিমুখে বসানো এসব ভ্রাম্যমাণ দোকান সিটি কর্পোরেশন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও নগরীর জরুরি সেবা কেন্দ্রের আশপাশের প্রায় সব ফুটপাতই এখনও হকারদের দখলে। এ ব্যাপারে নেই স্থায়ী কোনো সমাধান। আর তাই অসহায় নাগরিকদের প্রশ্ন, এ অবস্থা আর কতদিন? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শেরপুরে সদর উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় 9,000 বই জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। অভিযানের সময় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপটিতে থেকে 8ম থেকে 10ম শ্রেণীর প্রায় 9,000 বই উদ্ধার করে পুলিশ। পরে চালকদের দেয়া তথ্যের ভিত্তিতে মাইদুল নামে একজনকে আটক করা হয়। পুলিশ জানায়, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকা নেওয়া হচ্ছিল। এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানায় রাখা হয়েছে। কোনো সরকারের পক্ষেই শ্রমিকদের দাবি মানা সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, শুধু পোশাক সেক্টরই নয়, সারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান।
সম্প্রতি ম্যানেজমেন্টের মাধ্যমে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 12টি ফ্যাক্টরিতে লেঅফ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। লেঅফ প্রত্যাহার করে ফ্যাক্টরিগুলো খুলে দেওয়ার দাবিতে বুধবার গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও যানবাহনে ভাঙচুর চালায় শ্রমিকরা। এমন পরিস্থিতিতে বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানগুলোর সার্বিক চিত্র তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক এম সাখাওয়াত হোসেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত 32টি ফ্যাক্টরির বিপরীতে আবার নোট করেন 29,925 কোটি টাকা সহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে প্রায় 40,000 কোটি টাকারও বেশি। এটা হয়তো আর কয়েকদিন পরে আমরা আরও এক্স্যাক্ট ফিগারটা দিতে পারবো। এর মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংকের পাওনা 23,285.42 কোটি টাকা, হাজার কোটি টাকা। ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না, বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই, থাকলে হয়তো আমরা জানতে পারতাম। তিনি অভিযোগ করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। বেশ কিছুদিন মোটামুটি তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা শান্ত পরিবেশে ছিলাম। হঠাৎ গতকালকে বা তার আগের দিন তারা একটা সমাবেশ করে বলছে যে তাদের কাছে 3টা দাবি, এবং যেই দাবিগুলো আমার মনে হয় যে কোনো সরকারের পক্ষে মিটা সম্ভব নয় এবং অত্যন্ত অযোগ্য। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, সরকার এতদিন আন্তরিকভাবে চেষ্টা করেছে ফ্যাক্টরিগুলো চালিয়ে নেয়ার। বেক্সিমকোতে 40,000 শ্রমিক বলা হচ্ছে, আমাদের একটা প্রাথমিক তদন্তে আমরা প্রায় 40% লোকের কোনো বাস্তবতা পাইনি। সো আমরা এটা একদম একেবারেই প্রাথমিক। সো অনেক তথ্য তৈরি করা হচ্ছে উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যে, এবং এই উত্তেজনার ক্ষেত্রে আপনারা যারা মিডিয়াতে কাজ করেন আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করবেন এবং দেশকে সাহায্য করবেন বলে আশা রাখি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শক, এই পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। সরাসরি কৃষির সাথে জড়িত কৃষি ব্যাংকটিকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা চেয়েছেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাহিদ হোসাইন। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চেয়ারম্যান জানান, বিগত সময়ের সকল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ব্যাংকটিকে লাভজনক করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিয়া বিনতে আলী ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় পরিচালনা পর্ষদ ছাড়াও বিভিন্ন শাখার কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের জনসাধারণের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষি সিএমএসএমই ও কৃষিভিত্তিক শিল্পে ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য 1973 সালে মহামান্য রাষ্ট্রপতি 27 নম্বর আদেশ বলে দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকই তো কৃষি ঋণ, মূলত কৃষি ঋণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক ছিল। পরবর্তীতে সরকারি বেসরকারি ব্যাংকগুলি এবং এনজিও ইত্যাদিরা তারা কৃষি ঋণে জড়িয়ে পড়েছে। তবুও বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ঋণের মূল কাজটা এখনও করে থাকে। সবচেয়ে নাজুক এবং গুরুত্বপূর্ণ যেটা শস্য ঋণ জাতীয় এবং তার সাথে সম্পৃক্ত কর্মকাণ্ড, এটা কৃষি ব্যাংক করে। এখানে কৃষি ব্যাংকের একটা ইংরেজিতে যেটা বলে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে।